আমি সমস্যাটি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চিন্তা করো কিভাবে সমাধান করবে। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। পিতার বর্তমান বয়স কত? আমি আবারও পড়ছি, শোনো। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। পিতার বর্তমান বয়স কত? সমস্যাটি পড়ে তুমি কি বুঝতে পারলে বন্ধুরা? 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। তাহলে বর্তমানে কন্যার বয়স কত? চিন্তা করো তো দেখি। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু 4 বছর পূর্বে ছিল 6 বছর, তাই বর্তমানে কন্যার বয়স বের করতে হলে তার বর্তমান বয়সের সাথে পূর্বের 4 বছর যোগ করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে প্রথমে আমাদের 6 এবং 4 যোগ করতে হবে। যোগ করে কন্যার বর্তমান বয়স বের করতে হবে। তারপর আমরা পিতার বয়স বের করতে পারবো, কেননা আমাদের সমস্যাতেই দেওয়া আছে পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। আমরা যদি কন্যার বয়স পেয়ে যাই, তার সাথে 4 গুণ করলে আমরা পিতার বর্তমান বয়স পেতে পারি। এই কথাগুলো আবার বলছি, কেননা দেয়া আছে পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। আমরা যদি কন্যার বর্তমান বয়স পেয়ে যাই, তার সাথে 4 গুণ করলে পিতার বর্তমান বয়স পেতে পারি, তাই না বন্ধুরা? তাহলে আমাদের কি করতে হবে আবারও দেখি, আমি বলছি তোমরা খেয়াল করো। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। আমাদের বর্তমানে কন্যার বয়স বের করতে হবে, সেজন্য 6 এর সাথে 4 যোগ করতে হবে। যোগ করে আমরা বর্তমানে কন্যার বয়স পেয়ে যাব, তাই না? সে বর্তমানে কন্যার বয়সকে 4 দিয়ে গুণ করলে আমরা পিতার বয়স পাবো। কেন বলতো? কারণ আমাদের সমস্যাতেই দেয়া আছে পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। তাই কন্যার বর্তমান বয়সকে 4 দ্বারা গুণ করলে আমরা পিতার বর্তমান বয়স পেতে পারি, তাই না বন্ধুরা? চলো দেখি আমাদের বন্ধু মিনা এবং রেজা কি ভাবছে। মিনা বলছে এই সমস্যাটি পড়ে সে বুঝতে পেরেছে প্রথমে যোগ ও পরে গুণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে 6 এর সাথে 4 যোগ করব, পরে যে ফলাফল পাবো সে ফলাফলের সাথে 4 গুণ করব। আমাদের বন্ধু মিনা একদম ঠিক বলেছে। চলো তো দেখি রেজা কি বলছে। রেজা বলছে কন্যার বর্তমান বয়স বের করতে হবে, তারপর পিতার বর্তমান বয়স বের করতে হবে। আমরা তো বন্ধুরা তাই ভাবলাম, তাই না? প্রথমে কন্যার বর্তমান বয়স বের করতে হবে, তারপর পিতার বর্তমান বয়স বের করতে হবে। তাহলে এখন চলো আমরা সমস্যাটি বোর্ডে সমাধান করি। তোমরাও চট করে খাতায় করে ফেলো, ঠিক আছে বন্ধুরা? এই সমস্যাটি আমি আবারও পড়ছি, দেখো। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। পিতার বর্তমান বয়স কত? প্রথমে লিখব 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। এই কথাটি আমরা প্রথমে লিখব। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল কন্যার বয়স ছিল 6 বছর। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। তাহলে সুতরাং বর্তমানে কন্যার বয়স কন্যার বয়স 6 যোগ 4 বছর। 6 আর 4 যোগ করলে কত হয় বন্ধুরা? 6 আর 4 যোগ করলে হয় 10 বছর। 10 বছর। বর্তমানে কন্যার বয়স 10 বছর। আর পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। যে বর্তমানে কন্যার বয়স 10 বছর, তার 4 গুণ হচ্ছে পিতার বর্তমান বয়স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, 6 এর সাথে
4 যোগ করে আমরা কন্যার বর্তমান বয়স 10 বছর পেয়েছি। এই কন্যার বর্তমান বয়সকে 4 দ্বারা গুণ করলে আমরা পিতার বর্তমান বয়স পাবো, তাই না? তাহলে লিখে ফেলি আমরা, তোমরাও খাতায় লিখো যে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত হবে? তাহলে এই 10 এর সাথে 4 গুণ হবে। 10 গুণ 4 বছর, 10 গুণ 4 বছর। তাহলে 10 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? তোমরা নামতাও পারো। হ্যাঁ, 4 10 40 বছর। পিতার বর্তমান বয়স 40 বছর। আমাদের সমস্যাটিতেও ছিল পিতার বর্তমান বয়স কত সেটি বের করতে হবে, তাই না? আমরা পেয়ে গেছি পিতার বর্তমান বয়স 40 বছর। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো আমরা কিভাবে সমস্যাটি সমাধান করলাম? এভাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? চলো তো দেখি আমাদের বন্ধু মিনা এবং রেজা কি বলছে। মিনা এবং রেজা বলছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা সমাধান করতে শিখলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা সমাধান করতে শিখেছি, তাই না বন্ধুরা? তোমরা নিশ্চয়ই পারবে এখন। বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 73 পৃষ্ঠা দেখো এবং এখান থেকে কিছু সমস্যা আমরা সমাধান করেছি, তোমরা মিলিয়ে নাও। আর বাকি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা বাড়ি বিদ্যালয়ে তোমার বিষয় শিক্ষককে সেই সমস্যার সমাধানগুলো দেখাবে। পারবে তো বন্ধুরা? আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বন্ধুরা সবাই ভালো থেকো। আমি আজকের মতো বিদায় নিলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনায় আমরা আতঙ্কিত হব না, আমরা সবাই ঘরে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা সুরক্ষিত থাকবো। আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি 4র্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 8ম অধ্যায় মহাবিশ্বর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু গ্যালাক্সি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম সৌরজগতের গ্রহগুলো কি কি। তোমরা কি বলতে পারবে সৌরজগতের গ্রহগুলো কি কি? আশা করি তোমরা সবাই বলতে পারবে, তাই না? সৌরজগতের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহটি অবস্থিত? তোমরা কি বলতে পারবে সবচেয়ে কাছে কোন গ্রহটি অবস্থিত? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হচ্ছে বুধ। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, গ্রহের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গ্যালাক্সি এবং নক্ষত্র কি এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটি কিসের ছবি? এটি রাতে আকাশের ছবি, তাই না? রাতে আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? তোমরা বলো তো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাতের আকাশ যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা রাতের আকাশে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র এসব দেখতে পাই, তাই না? অতএব আমরা বলছি শুধু চাঁদ এবং গ্রহই আমরা দেখতে পাই না, আরো অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা বলো তো এটি কিসের ছবি? এটি হচ্ছে নক্ষত্র মণ্ডলের ছবি। আমরা এখানে কয়েকটি নক্ষত্র মণ্ডল দেখতে পাচ্ছি। তোমরা এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে এই রকম যে চিত্রটি, এটি হচ্ছে কালপুরুষ। তোমরা যদি রাতের বেলা আকাশের দিকে কখনো তাকিয়ে থাকো, তোমরা হয়তোবা খালি চোখে এটি স্পষ্টত দেখা যাবে না, তবে তোমরা এইরকম দেখতে পারো যে এটি হচ্ছে কালপুরুষ, এটি একটি নক্ষত্র। আবার এটি হচ্ছে গ্রেট বিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ছবিগুলো লক্ষ্য করবে। এটি হচ্ছে গ্রেট বিয়ার এবং এটি হচ্ছে প্যাগাসাস। এটি কোন পাশে অবস্থিত?
দক্ষিণ পার্শ্বে এবং গ্রেট বিয়ার এটি হচ্ছে পূর্ব পার্শ্বে। আর আমরা বলছি এই নক্ষত্রমণ্ডল এটি উত্তর পাশ এবং এটি হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমাদের পশ্চিম দিকে আছে কালপুরুষ নক্ষত্র এবং গ্রেট বিয়ারটি পূর্ব এবং উত্তর পার্শ্বে এবং দক্ষিণ দিকে রয়েছে প্যাগাসাস নক্ষত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাতের আকাশের দিকে তাকিয়ে এরকম বইয়ের চিত্রের মতো ছবি খেয়াল করবে এবং এই বইয়ের ছবিটি তোমরা তোমাদের খাতায় অঙ্কন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটি আমাদের সূর্য। আমরা জানি সূর্য একটি নক্ষত্র। এখন কথা হলো নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো এবং তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। তোমরা জানো সূর্যের কিন্তু আলো, তাপ এবং অন্যান্য শক্তিও রয়েছে। অতএব আমরা বলতে পারি কি সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায়, কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। অতএব আমরা কি জানলাম যে নক্ষত্র অনেক রয়েছে। আমরা কি দেখলাম যে সূর্য একটি নক্ষত্র। আমরা সূর্যকে অনেক বড় দেখি, কারণ সূর্য আমাদের একটু কাছাকাছি, কিন্তু অন্যান্য নক্ষত্রগুলো সূর্য থেকে আরো অনেক বেশি দূরে অবস্থিত। সেজন্য আমরা অন্যান্য নক্ষত্রগুলোকে খুব ছোট আকারে দেখি। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশের নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। বিশেষ আকৃতির এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। আমরা কিন্তু একটু আগে দেখলাম বিভিন্ন নক্ষত্রমণ্ডল, যেমন ছিল কি কালপুরুষ। তোমরা একটু ছবিগুলোর কথা চিন্তা করো, কেমন ছিল, একটু আঁকাবাঁকা, তাই না? কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। এটি হচ্ছে কালপুরুষের চিত্র। তোমরা দেখো ছবিটি কেমন, এরকম আঁকাবাঁকা। আমরা কি বলেছি এখানে যে এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর বিশেষ আকৃতির ন্যায় সৃষ্টি করে এবং এটি একটি জোট, কিন্তু দেখো না ওটির সাথে আরেকটা জোট বেঁধে আছে, অর্থাৎ একটি আমাদের একটি নক্ষত্র। এটি কি নক্ষত্র? এটি হচ্ছে কালপুরুষ এবং আরো রয়েছে প্যাগাসাস একটি নক্ষত্র, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে আরো একটি ছবি দেখতে পাচ্ছি। এটি কি? এটি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ দেখতে পাচ্ছি। এটি কিসের ছবি? এটি একটি গ্যালাক্সির ছবি। এখন কথা হলো গ্যালাক্সি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ। আমরা জানি যে সূর্য, গ্রহগুলো সৌরজগতের অংশ। আমরা আগের ক্লাসে শিখেছি কি সৌরজগৎ কি নিয়ে গঠিত? বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং সূর্য নিয়ে আমাদের সৌরজগৎ, তাই না? আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তাহলে সৌরজগৎ যদি গ্যালাক্সির অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা কি বলতে পারি? সৌরজগতের চেয়েও গ্যালাক্সি কিন্তু অনেক বড়, তাই না? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। আমাদের এই সৌরজগৎ, অর্থাৎ আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী একটি গ্রহ এবং পৃথিবী কার মধ্যে রয়েছে? সৌরজগতের মধ্যে রয়েছে। আবার সৌরজগৎ কার মধ্যে রয়েছে? গ্যালাক্সির মধ্যে। এবং কোন গ্যালাক্সি? এটি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না? রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই, এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। এটা দেখতে কেমন? সর্পিলাকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মিল্কি ওয়ে দেখতে পাচ্ছি। দেখো তোমরা আকারটি কেমন। এটি হচ্ছে সর্পিলাকার। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী একটি গ্রহ। এই পৃথিবী আবার সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ কার অংশ? সৌরজগৎ আবার গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এবং কোন গ্যালাক্সি? এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মহাবিশ্ব সম্পর্কে জানবো। মহাবিশ্ব যে কত বড় এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, কেউ জানে না, তাই না? যে কত বড় এটি। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছুই নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। তাহলে আমরা কি দেখলাম? যে গ্রহ, তাহলে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, তাহলে সবকিছু মিলেই কিন্তু আমাদের এই মহাবিশ্ব। আবার আমরা বলছি এই সৌরজগৎ আবার গ্যালাক্সির মধ্যে অবস্থিত। তাহলে এই গ্যালাক্সি, নক্ষত্র, মহাশূন্য, সকল পদার্থ সবকিছু মিলেই কিন্তু আমরা এই মহাবিশ্বের মধ্যে আছি, তাই না? আমরা বলতে পারি আমরাও মহাবিশ্বের একটি অংশ। বিজ্ঞানীদের ধারণা এই মহাবিশ্ব সময়ের সাথে চারিদিকে ক্রমশ বড় হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 59 এবং 60 নম্বর পৃষ্ঠায় বের করো।
59 এবং 60 নম্বর পৃষ্ঠায় দেখো গ্যালাক্সি, নক্ষত্র, মহাবিশ্ব এই অংশটুকু তোমরা পড়ো। তোমাদের জন্য সময় 2 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম রাতের আকাশে আমরা কি দেখতে পাই। আমরা আলোচনা করেছি রাতের আকাশে আমরা চাঁদ, গ্রহ শুধু দেখতে পাই না, তারা, নক্ষত্র দেখতে পাই। আমরা আরো জেনেছি যে নক্ষত্র কি। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি কুণ্ডলী, যার আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি যে পৃথিবী একটি গ্রহ এবং পৃথিবী, আমাদের এই পৃথিবী কার অংশ? পৃথিবী হচ্ছে সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ কার অংশ? সৌরজগৎ আবার ওই গ্যালাক্সির অন্তর্ভুক্ত এবং এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু বাড়িতে বারবার পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে নক্ষত্র কি? আমরা কি বলেছি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার কি রয়েছে? যার আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিল্কি ওয়ে কি এবং মিল্কি ওয়ে দেখতে কেমন? তোমরা বলো তো মিল্কি ওয়ে কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। মিল্কি ওয়ে হচ্ছে সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এবং মিল্কি ওয়ে দেখতে কেমন আমরা কিন্তু জেনেছি। তোমরা বলো। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। মহাবিশ্ব কি নিয়ে গঠিত? তোমরা কি বলতে পারবে মহাবিশ্ব কি নিয়ে গঠিত? আমরা কিন্তু আজ আলোচনা করেছি। হ্যাঁ, তোমরা ঠিক বলতে পারবে। মহাবিশ্ব নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ, মহাশূন্য, বিভিন্ন পদার্থ এবং শক্তি নিয়ে এই মহাবিশ্ব গঠিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? তোমরা তোমাদের খাতায় লিখে নাও, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই কাজটি বাসায় বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঘরে থাকবে। টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে। তোমরা সবাই ঘরে থাকবে। করোনায় আমরা আতঙ্কিত হব না, আমরা ঘরে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা সুরক্ষিত থাকবো। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।
Hello, dear students. Very good morning to all. How are you? I hope you are fine. I'm fine too. Students, in this corona pandemic situation, I know all of you are staying at your home, and I hope that everyone is following the health guidelines, right? Very good. Dear students, today we are going to discuss English for Today, Class 5, Unit 12, Lesson 2 to 4, page number 47, Activity B, C and D. So students, take your book and open your book at page 47. Okay students, so here in page 47, we will work on Activity B, C and D. I hope you have opened your book. Very good. Students, before starting our today's activity, I'm going to read the dialogue once again for you. I'm reading the dialogue. You listen to me. Okay? Very good. Andy. Hi, Tamal. Can you help me with something? Tamal. Sure, Andy. Andy. What are the main tourist spots in Bangladesh? I know about Cox's Bazar. I visited there last month. Tamal. Oh, Cox's Bazar is the most popular tourist spot. Andy. And it's beautiful. I love the sea and the beach. Places to see in our country. You can go to Sri Mangal. You can enjoy the beauty of tea gardens there. From there, you can go to Madhub Kundo. There are some wonderful waterfalls there. You can also go to St. Martin's Island. It's a special place. Now students, I am reading the next part of the dialogue. Andy, what is special about St. Martin's Island? Tamal, it's an island in the Bay of Bengal and it's the only coral island in Bangladesh. You can see coral in different shapes and colors. And the water in the Bay of Bengal is very clean and blue. Andy, oh, that sounds wonderful. Tamal, yes it is. You can also see the turtles on the island. The turtles make their nests on the beach and then they lay their eggs in them. You can see many fish too. Andy, wow, really? Can I go sailing? Tamal, well, you can take a day cruise. You can go on wooden boats or sea truck. The cruises are exciting and safe. They are a great way to see the bay. Andy, thanks for the information, Tamal. Students, this was the dialogue. Now, we will move on to Activity B. Look at Activity B. Answer the questions in Activity B. Students, here we have 5 questions. Before answering the question, I'd like to say that you have to read these 5 questions and then you have to read the dialogue silently by yourself. Okay? So, I'm helping you to read the questions. First one, what tourist places does Tamal tell Andy about? অর্থাৎ তমাল অ্যান্ডিকে কোন কোন টুরিস্ট স্পটগুলোর কথা বলেছে? Number 2, what is the name of the island Tamal tells Andy about? তমাল অ্যান্ডিকে কোন আইল্যান্ডের কথা বলেছে? Number 3, where is island? এই আইল্যান্ডে তুমি কি কি দেখতে পাও? 5, how can you go on the water in the Bay of Bengal?
অর্থাৎ বে অফ বেঙ্গলের পানি দেখতে তুমি কিভাবে যাবে? Okay, students, now you will read the dialogue again and find out these answers from the dialogue. Okay, students? So, for this, I'm doing the first question for you. আমি তোমাদের জন্য প্রথম প্রশ্নের উত্তরটি ডায়ালগের ভেতর থেকে খুঁজে বের করে দেখাচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল, What tourist places does Tamal tell Andy about? Okay, let's get back to the dialogue. এই ডায়ালগে আমরা খুঁজে দেখি কোথায় প্রথম প্রশ্নের উত্তরটি আছে। Okay? Can you see the circles? Yes. First one is Sri Mongol. Second one is Madhavkundo and Saint Martin's Island. Tamal অ্যান্ডিকে এই তিনটা টুরিস্ট স্পটের কথা বলেছিল। Okay, students, like this you will get all the answers in this dialogue. Okay, so now get back to the questions and start reading the dialogue. For doing this activity, I'm giving you 2 minutes. Your time starts now. Okay, students, your time is up. I hope you have tried your best to find out the answers from the dialogue. Okay, let's discuss the island Tamal tells Andy about. Tamal Andy ke কোন আইল্যান্ডের কথা বলেছিল? সেটি ছিল সেন্ট মার্টিনস আইল্যান্ড। Very good. Tamal tells Andy about the Saint Martin's Island. Question number 3. Where is this island? Islandটি কোথায়? The island is in the Bay of Bengal. Question number 4. What can you see on this island? এই আইল্যান্ডটিতে তোমরা কি কি দেখতে পাও? Yes, we can see D. Students, here can you see we have in our left side 3 words and in our right side there are some long or parts of sentences. দেখো activity D তে 1, 2, 3 তে আমাদের জন্য কয়েকটি শব্দ দেয়া আছে এবং ডান দিকে A, B, C তে শব্দগুলোর মিনিং দেয়া আছে, কিন্তু এগুলো রং অর্ডারে আছে। So we have to reorder the words and the meaning.
Okay, students? And look here, we have a picture. Can you tell me what is the picture about? তোমরা কি বলতে পারো এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে কোরালের ছবি। আমরা জেনেছিলাম সমুদ্রের পানির নিচে পাথরের মতো এক ধরনের প্রাণী আছে, সেগুলোকে বলে কোরাল। Look here in this picture. Can you tell me what is the picture about? This is a picture of coral. We have already learned that coral are in different colors and of different shapes. দেখো এখানেও বিভিন্ন রঙের বিভিন্ন আকারের কোরাল দেখা যাচ্ছে। Students, now look here, we have three words: coral, nest, cruise. তিনটি শব্দ আছে। আমরা কি সবাই এই তিনটি শব্দের মানে জানি? দেখো, কোরাল আমরা অলরেডি জানি। কোরাল হচ্ছে সমুদ্রের পানির নিচে প্রাণী আছে যেগুলো পাথরের মতো দেখতে অনেকটা, সেটাকে বলে কোরাল। নেক্সট, we have learned that in the sea beach there are turtles who make nest in the beach. অর্থাৎ ডিম পাড়ার জায়গা, যেখানে তারা নিরাপদে ডিম পাড়তে পারে। ঠিক আছে? তারপর দেখো ক্রুজ। ক্রুজ is a journey in the sea by boat or wooden trucks. ওকে? এই তিনটি ওয়ার্ড আমাদের হাতের বাঁ দিকে আছে, ডান দিকে আছে এই শব্দগুলোর মিনিং, যেগুলো এলোমেলো করে দেয়া আছে। আমরা এখন দেখব এই মিনিং গুলোতে কি বলা হচ্ছে। লুক হিয়ার ইন a journey by sea. A journey by sea. In B, a place to lay eggs. In B, a place to lay eggs. C, hard, colorful substances made of bones of very small creatures at the bottom of the sea. অর্থাৎ সমুদ্রের পানির নিচে শক্ত আবরণের ছোট ছোট কিছু প্রাণী, যেগুলো খুব কালারফুল। Okay, here you can see in the picture. Okay, now students, it's your turn. You have to rewrite the words along with their meanings. Okay, look here. This is a chart. You have to write like this. Okay, first one is word and then meaning. And we have three words: coral, nest, cruise. Okay, like this you have to write in your exercise book all the meanings of these three words. Okay, students, take 1 minute to do this. Your time starts now. And now we got some words, but we don't know the meanings yet, right? Yes, the meanings will be your homework. So let's check what is the homework for today. We have two homeworks for today's class. First one is practice the questions in activity B. In activity B, we had some questions. You have to practice those questions at your home. Homework 2 is write the meaning of the words in activity D. That means in activity D, you had three words:
you will have to write the meanings of those words in your exercise book at your home. And you have to preserve your exercise book and show this to your teacher once your school will open. Okay? Thank you very much, dear students. Thanks for attending the class today. I hope all of you will stay at home and stay safe.